তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। মানব জনম সাধের জনম, এই জনম আর হবে না। স্বর্গে গিয়ে হলে দেখা কি লাভ হবে বলো না? তোমাদের এই আসর আর কতক্ষণ চলবে? রাত যে বেড়ে যাচ্ছে। আর অন্তরা, অতটুকু বাচ্চাটাকে ঘরে রেখে দিয়ে এসে তুই এখানে বসে আছিস কেন? যা ঘরে যা। হ্যাঁ হ্যাঁ অন্তরা, যা ঘরে যা। হীরা, এখন উঠ, তোর ভাসুর এক্ষুনি এদিক দিয়ে পুকুর ঘাটে যাবে। ছি ছি, ভাইজান যাবে এখান দিয়ে? আর আমি কিনা বেহার মতো গীত গেয়ে যাচ্ছি? আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যার যার ঘরে যাও, কাল আবার এসো। হীরা, কি দেখছো অমন করে? কিছু না, এমনি। যা ঘরে যা। বাইরের সময় পিছু ডাকলা? পিছু ডাকতেছে কি সাদে? রান্না বসামু, চুলা জ্বালাতে হইব, কাট কেটে দেন। আমি এখন কাট করতে পারবো না। পারমু না মানে? আমি রান্না করুম কি দিয়া? আমার দুই পা কি চুলার মধ্যে গুজাই দিমু? আমি কিসের কথা বলছি নাকি? হ্যাঁ, আমার এত সুন্দর লোক কি একটা বউ ওই চুলার মধ্যে পাও দিয়ে দিলে পাউডার পুরা কয়লা হয়ে যাবো না? এত রসিকতার দরকার নাই, কাট কেটে দিবা তারপরে যাইবা। আজকে ভাবছিলাম একটু তাড়াতাড়ি যাবো, কত আবার দূরে গ্রামে যাবে রোগী দেখতে। এখন আমি সাথে না গেলে কেমন দেখা যায়? তাছাড়া কর্তার মন মেজাজও ভালো না, শরীরটাও বেশি ভালো না। পেটে ব্যথা তো জানি, মন খারাপ কেন? ঠোঁট কাটা নাতি হইছে দেখা। এত বড় কবিরাজ, নাতি ঠোঁট কাটা সারাইতে পারবো না? ঠিকই সারাইবো, আর একটু বড়। আসলে কর্তার মন খারাপ অন্য কারণে। তার ছেলে আর ছেলের বউ সোলেমান ও বড় হইছে ঠিকই, বড় চাকরিও করে, কিন্তু পোলাটা মানুষ হইল না। আরে যে পোলা বাপ মায়ের কষ্ট দিয়ে বউয়ের আসল ধরে থাকে, এই পোলা মানুষ নাকি? সংসারের বড় পোলা হইয়া তাইলে বলতাছে কি? আর সোলেমানের যত ভাবসা বলে তো বাইরে, আর ভিতরে গেলে বউর সামনে পুরো কেস হয়ে থাকে। আর তাছাড়া হই বইবে না কেন? যার দজ্জাল একটা বউ পাইছে, আর ওই বই তো ফুসলায় ফাসলায় ওরা ঢাকায় নিয়ে যাইতেছে, আর সুলতান রে সাথে নেব না এটাও বলে দিছে। সি 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 সি, কি সব কথা? একই মার পেটের ভাই হইয়া। তাইলে এখন বোঝো, আরে কর্তা কি এত চাপ নিতে পারে? হ্যাঁ, তারও তো বয়স হয়েছে, এই জন্যই তো কর্তার সাথে সাথে থাকে।
এসব কথা তুমি আমার আগে কইবা না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এই দিকটা সামলাই নিব। তুমি একলা? আরে তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও, আমি সামলাই নিতে পারবো না। যাও। আচ্ছা আচ্ছা। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম। কি ব্যাপার, আজ এত সকাল সকাল চলে এলে? শুধু হাসলে হবে না, কারণ নিশ্চয় একটা আছে। কারণ আর কি? এমনি। তুমি এমনি এমনি এত অ্যাডভান্স চলে এলে, এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? রোজ তো আসো না। আসলে অনেকগুলো কাজ বাকি পড়েছিল। সামনের সপ্তাহে যে কেসগুলো কোর্টে উঠবে সেগুলোর কাগজপত্র এখনো তৈরি হয়নি, তাই আমি তো তোমাকে তাড়াতাড়ি রেডি করবার জন্য চাপ দেইনি। তুমি কি আসবে না? গ্রাম থেকে চিঠি এসেছে, যেতে হবে। ম্যাডাম ছেলে হয়েছে, তাই একটু মিষ্টি আপনার জন্য। অবশ্যই খাবো, এ তো খুব ভালো খবর। হ্যাঁ, প্রথম সন্তানই ছেলে। তাহলে আর কি, তোমাদের কাছে তো ছেলেরই সব দাম, মেয়েরা তো সব। যাকগে, তো কবে যেতে চাও? কালকে। ছেলের মুখটা দেখার জন্য না বড় ছটফট করছে। কাল কি করে হবে? তুমি তো আর গিয়ে ফিরে আসবে না। শ্বশুর বাড়িতে দামাদের যত্নার্থী হবে, বাচ্চাকে নিয়ে মাতামাতি হবে, এদিকে কাজগুলো কে সামলাবে? আমি কি জজ সাহেবকে গিয়ে বলবো আমাদের ফার্মের মোত্তারে বাচ্চা হয়েছে, সে দেশে গিয়েছে, কেসের ডেটটা পিছিয়ে দিন? তাহলে? তাহলে আর কি, তোমার এখন যাওয়া চলবে না। তুমি তো বুঝতেই পারছো যে তুমি গেলে আমাদের কতটা অসুবিধা হবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। না, ফিরবে না। আমি জানি তোমাদের মতো এই গ্রামের ছেলেকে খুব চেনা আছে আমার। একবার গ্রামে গেলে আর শহরে ফেরার নাম করো না। তাহলে? তুমি যেতে পারো, তবে মামা জানলে তোমার চাকরিটা থাকবে কিনা সেটা বলতে পারবো না। তুমি ছেলের বাবা হয়েছো, ছেলের দেখাশোনা বড় করার দায়িত্ব তোমার, আর সেজন্য টাকার দরকার। আর এখনের বাজারে একবার চাকরি গেলে আবার পাবে তো? ঠান্ডা মাথায় চিন্তা করে বলো। ম্যাডাম থাক, আমি যাব না। যাবে না? শ্বশুর বাড়ি থেকে চিঠি এলো, বউ বচ্চে বসে আছে, ছেলের মুখ দেখার জন্য মন ছটফট করছে, তারপরও যাবে না? ওই যে চাকরিটা। থাকবে থাকবে, চাকরি থাকবে। যাও, ছেলের মুখটা দেখে আসো। কি হা করে দেখছো? তোমার ছুটি মঞ্জুর, তবে হ্যাঁ 7 দিনের জন্য তোমার ছুটি মঞ্জুর করলাম। এরপর এলে দেখবে তোমার চেয়ারে অন্য কেউ বসে আছে। মহাদেব, জয় শিব শম্ভু। স্তব্ধ হওয়ার বাচিন, আমি তোমাদের বিপদ আপদ দূর করার জন্য কৈলাস শিখর থেকে সমতলে নেমে এসেছি। যাও, সিধে নিয়ে আসো। আর করে কি ভাবছো? যাও, সিধে নিয়ে আসো।
মাসি, ধুতি পাঞ্জাবিটা নিয়ে যাও, শুকিয়ে গেছে মনে হয়। আমার স্বামীর কাপড় রোজ কেচে রাখি, যদি কোনোদিন ফিরে এসে পড়েন। দাঁড়া, আমাকে গণনা করতে দে। মিথ্যাবাদী, আমি ত্রিকালজ্ঞ, আমার সাথে ছলনা করছিস। আমি তৃতীয় নয়নে স্পষ্ট দেখতে পাচ্ছি তুই স্বামী সুখে আছিস। অপরাধ নেবেন না বাবা, আমার স্বামী বহুদিন ঘরের বাইরে। আমি শুধু তার মঙ্গল কামনায় শীতে সিঁদুর দেই, হাতে শাখা। দেখি তোর কপালটা। যা ভেবেছিলাম তাই। তো ললাট লিখন বলছে তুই স্বামী সুখ থেকে বঞ্চিত হবি না, তোর স্বামী ফিরবেই ফিরবে। ওর কোনো বিপদ হবে না? আমি শাখা সিঁদুর নিয়ে সধবা অবস্থায় মরতে পারবো? বাঁচা মরা তো বিধাতার হাতে, পারলি। আমি তো নিমিত্ত মাত্র। মানে মানুষের জীবন মৃত্যু আসলে মানুষের হাতে না, মানুষের বাঁচা মরা নির্ভর করে তার কর্মফলের উপরে। তুই ভাবিস না বেটি, আমি তোকে এমন কবজ দেব তোর স্বামী আমৃত্যু তোকে ছাড়বে না। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। জানো, বাড়িতে আমি কথাটা বলে দিয়েছি, আর সবার মুখ তো হা। ভেবেছিল আমি শুধু শুধু তর পাচ্ছি। ওরা ভুলে গিয়েছিল আমি কোন বাড়ির মেয়ে। মুখ থেকে একবার যে কথাটা খসে না, সেটা আমি করেই ছাড়ি। কি ব্যাপার, চুপ করে আছো যে? আরে কালই যে তোমার সঙ্গে ঢাকা যাচ্ছি এই কথাটা আমি বলে দিয়েছি, আর তখন থেকেই তো তোমার ছোট চাচি কেমন ফোঁস করছে। কালি? হ্যাঁ কালি। কেন মন যেতে চাইছে না? মনটা কেমন কেঁদে উঠলো? পুরুষ মানুষ বটে তুমি, মায়ের আদর আর বাপের ধমক খাওয়া ছাড়া তোমার মন ভয় না, তাই না? আমি তো সে কথা বলিনি হাবিবা, যেটা তো হবেই। তবে বলছিলাম হাতে যেহেতু কটা দিন ছুটি আছে, তাই এখানে পড়ে থাকতে হবে? কি আছে তোমার এই নয়নতারা গ্রামে? নিজের জন্মভিটার টান কি বললেই ছিঁড়ে ফেলা যায়? আমি তো আমার জন্মভিটা ছেড়ে তোমাদের সংসারে দাসীবাদী হয়ে খাটতে এসেছি, আমার কোনো টান নেই। সব মেয়েদেরই একদিন না একদিন স্বামীর ঘরে যেতে হয় হামিদা। আচ্ছা তোমার মতলবটা কি বলো তো? মানে এই যে তুমি আমাকে বললে নিয়ে যাবে, এখন আবার কানে কি মন্তর দিল? বিশ্বাস করো, এসব নিয়ে আমার কারোর সাথে কোনো ধরনের কথা হয়নি। আমি কোথায় ভাবলাম আমার কথা ভেবে, ছেলে মেয়েদের কথা ভেবে তুমি আগ্রহ দেখাবে আমাদের নিয়ে যাওয়ার জন্য। এখন তুমি উল্টো কিটকাইছো। আমি কি তোমাদের নিয়ে যাব না এ ধরনের কোনো কথা বলেছি? যাবেই যখন দেরি করে লাভ কি? আমি যে বাক্সপত্র গুছিয়ে ফেলেছি সেটা কি দেখতে পাচ্ছ না, নাকি চোখে পড়ছে না? আরেকটা কথা, তোমার ওই অকাল কুষ্মাণ্ড ভাইটাকে তোমার সাথে নিয়ে যাবে না, সাফ বলে দিচ্ছি। সে কথা তো হয়ে গেছে একবার, বারবার একই কথা কেন বলছো? বলা তো যায় না। তোমার পায়ে এসে কেঁদে পড়লো আর তুমি রাজি হয়ে গেলে, তা যেন না হয়। তাই তো দেখছিলাম, মায়ের চোখ ছলছল করছে। প্রতিবারই মা এমন করে। মা আসলে চায় না তার কোনো ছেলে তার থেকে দূরে থাকুক। প্রতিবারই তো করে, এবার না হয় করেছে, এ আর নতুন কি? তাই বলে আমি এই গ্রামে পড়ে থাকবো নাকি? আমার ছেলের ভবিষ্যতের কথা ভাবতে হবে না? সত্যিই তো, একদিন নিজের ভবিষ্যতের কথা ভেবে এই গ্রাম ছেড়েছিল। মায়ের সজল চোখগুলোর কথা একবারও ভাবিনি। স্বার্থ, শুধু নিজের স্বার্থ দেখেছি। আমা,
ও মা, হলো? হ্যাঁ হয়েছে। এই যে কিছু মোয়া আর কিছু খাবার দিয়ে দিলাম, ওখানে তো আর এসব পাবি না। অন্য কিছু তো পাবো। অন্য কিছু আর মোয়া কি এক হলো? যখন খিদে লাগবে তখন খেয়ে নিবি। আম্মা, এমনিতে অনেক মালপত্র হয়ে গেছে, তার উপর এগুলো রাখার তো কোনো জায়গা নেই। এসব থাক, পরের বার যখন আসবো তখন নিশ্চয়ই খাবো। নিবি না? না, তোর জন্য এত কষ্ট করে বানালাম, ওখানে কোথায় থাকবি কি খাবি কিছুই তো ঠিক নেই। অন্তত পক্ষে এগুলো থাকলে যখন খিদে পাবে খেতে তো পারবি। আচ্ছা আম্মা, আমি তোমাকে কতবার বলেছি, আমি তো কোনো মরুভূমিতে যাচ্ছি না, যাচ্ছি ঢাকা শহর লেখাপড়া করার জন্য। আর ওখানে থাকার মেস আছে, যেখানে থাকবো সেখানেই খাবো। আমার মতো অনেক ছাত্র সেখানে থাকবে, আমার কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না? না, না হওয়ারই তো কথা। তুই তো আর এখন ছোটটি নেই, অনেক বড় হয়েছিস। কিছুদিন আগেও পুকুর ঘাটে যেতে হলে আমার হাত না ধরে যেতে পারতিস না, পিছলে পড়ে যাওয়ার ভয় পেতিস। কিছুদিন আগেও পুকুর ঘাটে যেতে হলে আমার হাত না ধরে যেতে পারতিস না, পিছলে পড়ে যাওয়ার ভয় পেতিস। আচ্ছা আম্মা, এসব পুরনো কাশুন্দি ঘেটে কি লাভ বলো তো? এই গায়ে আমি প্রথম যে কিনা ঢাকায় পড়াশোনা করতে যাচ্ছি। আমাকে তো এখন ঘরের মায়ের আঁচলের তলায় বসে থাকলে চলবে না। শুনেছি সোমনাথ কাকার ছেলে নাকি লেখাপড়ায় ভালো, হয়তো সে একদিন যাবে, কিন্তু আমি কিন্তু প্রথম। তুমি যে কেন এটা বুঝতে পারছো না? পড়াশোনা করা ভালো ছেলেরা শহরে প্রথম পড়তে গেলে বুঝি মায়ের সাথে সম্পর্ক বদলে যায়? হয়তো তাই। মায়ের মনটা যদি বুঝতিস তাহলে আর কথা বলতিস না। আমার মিজান চলে যাবার পর থেকে আমার যে খুব ভয় হয় রে বাবা। যা, চলে যা, মায়ের দিকটা ভাববি না? আম্মা, তুমি আর বাধা দিও না। দেখো, তুমি যদি এমন করো তাহলে কিন্তু পড়া শেষ না হওয়া পর্যন্ত আমি একবারও গ্রামে আসবো না, ঢাকায় চাকরি নিয়ে থেকে যাবো। মাকে ভুলে যাবি? মায়ের জন্য প্রাণ কাঁদবে না? শহরে গেলে হয়তো তাই হয়। শহর নাকি দৈত্যের মতো, মানুষ গিলে খায়। সেখানে নাকি মন, ইচ্ছা, ভালোবাসা কোনো কিছুই থাকে না। তোরও হয়তো তাই হবে। আম্মা, কি ছেলে মানুষ করছো? ছাড়। ও মা, মাকে কেউ কখনো ভুলতে পারে? শহর যত বড়ই হোক, সে তো মায়ের চাইতে বড় না। আমি অনেক আশা নিয়ে ঢাকায় যাচ্ছি, ভালোভাবে পাশ করে বড় চাকরি করব। তখন দেখবে আমার জন্য মানুষজন তোমাদেরকে কত খাতির করবে। তখন এটা ভাববে যাবার সময় আমাকে বাধা দিয়ে কি ভুলটাই না তোমরা করেছিলে। মা, ভুল, হ্যাঁ ভুলই তো। তবে ভুলটা কে করেছিল? আমি নাকি আমি? বলি, ও দারোগা সাহেব, কি বিড়বিড় করছো? খবর দিচ্ছ নাকি? হ্যাঁ, কই না তো। একটা একটা পুরনো কথা মনে পড়ে গেল। কার কথা শুনি? এই হলো দেশ গ্রামের একটা দোষ। এখানে এলে যত পুরোনো দিনের কথা মাথার মধ্যে গিচগিচ করতে থাকে, আর বুক ফিটে দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। আচ্ছা ঠিক আছে, অনেক ঘুম পেয়েছে, চলো শুয়ে পড়ি। শুবে পড়ে, আগে কাজের কথা বলে নি। এবার কিন্তু আমার কথা তোমাকে রাখতেই হবে। কি কথা? ছেলে বড় হচ্ছে, ওর জন্য আলাদা শোয়ার ঘর দিতে হবে। ঢাকার পাশে ওকে আলাদা ঘর দিবে, নইলে কিন্তু তোমার কোনো দুষ্টুমি আমি শুনবো না। আলাদা কামরা কোথায় পাবো? ও তো দু কামরার বাড়ি, এত জায়গায় বা কোথায় পাবো?
আরে আছে আছে, ঘর আছে। তোমাকে তো আমি আগেই বলেছি, তোমার ওই অকর্মণ্য ভাইকে নিয়ে আমি থাকতে পারবো না। ওর জন্য গোটা একটা ঘর আটকে থাকবে, তা তো হবে না। সেটা তুমি বলেইছো। তাছাড়া ঢাকার এখন যা পরিস্থিতি, তাতে ওর মতো একবার ছেলেকে রাখা সম্ভব না। সবসময় তো আমি ওকে বাঁচাতে পারবো না। বাঁচাতে কে বলেছে? থাকুক না দু একদিন জেলে, জেলে ভাত খেলে বুঝবে কত ধানে কত চাল। তাছাড়া সুলতান যদি নাও যায়, ও ঘরে তো আমাদের জামাই আছে। ও ঘরে আমাদের ছেলেকে রাখলে কি মনে করবে বলো তো? ফুলমিয়াটিতে তো মান গরিমা থাকে, তাহলে তোমার এখানে পড়ে আছে কেন? রোজগার করছে, মাস গেলে মাইনে আনছে, তা আবার তোমারই দয়ায়। চাষার বেটার জন্য আর কি করবে? জামাই বলে কি সারা জীবন ঘাড়ে করে বয়ে বেড়াবে নাকি? না তা নয়, তবে তবে টবে কিছু না। আলাদা বাসা নিতে বলো, আলাদা সংসার করতে বলো। অনেক লাই দিয়েছো, তবে একটু শক্ত হও। মাগনায় অনেক খেয়েছে, পড়েছে, থেকেছে, আর না। আচ্ছা, আলাদা বাসা নিতে বললে কি পারবে? ঢাকা শহরের বাসা ভাড়া যেভাবে দিন দিন বাড়ছে, ক টাকাই বা মাইনে পায়। পরে তো ফজল সাহেবের ওখানে ফারজানা বেগমের মোহর দিবে, নিজেরই তো চলে না। যেভাবে পারে চলতে বলো। আমি কি সারা জীবন ফুলমিয়াকে জামাই আদর করে মুখের সামনে ভাতের থালা ধরবো নাকি? আহা, তাড়াহুড়ো করছো কেন? আমি তো ঢাকায় যাই তারপর। আর এখন যদি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই, তাহলে প্রতিবেশীরা কি বলবে? তুমি বলো কি ব্যবস্থা করবে? আগে একটু সয়ে নিক বেচারা। বাচ্চাটা হলো ঠোঁট কাটা, আল্লাহর নজর কোন দিকে আছে কে জানে। দেখো, ওসব আমি শুনবো না। যে যা নসিবে করে খায়। আচ্ছা, আমি একটা ব্যবস্থা বলে দিচ্ছি। আপাতত বাইরের ঘরে মাদুর বিছানা পেতে ফুলমিয়া 5-10 দিন থাকুক, তারপরে কিন্তু ওকে চলে যেতেই হবে। আমি আর কোনো আপত্তি শুনবো না। বেশ, তাই হবে। চলো শুয়ে পড়ি। এবার ভেতরে চলো। অন্ধকারের বাইরে থেকে কেউ নজর রাখলে বুঝতেও পারবো না। আর কিছুক্ষণ থাকি। জেলখানার বদ্ধ খুপড়িতে থাকতে থাকতে আমার শ্বাস বন্ধ হয়ে যেত। সেই থেকে বেশিক্ষণ বদ্ধ করে থাকতে পারি না, আমার হাত ধরে যায়। কেউ দেখলে বিপদ হয়ে যাবে। কি আর হবে? হয় দীপান্তর নয় ফাঁসি। মরতে আমি ভয় পাই না পুষ্প। এভাবে বলো না, তোমার কিচ্ছু হবে না। ঈশ্বরের দয়ায় ফাঁসির দড়ি যখন তোমাকে ছুঁতে পারেনি, তখন ইংরেজরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমারও তাই মনে হয় জানো। মনে হয় কোনো ইংরেজের বুলেটে আমার নাম লেখা হয়। এই যে এতদিন ছিল, একটা ধান ছেড়ে তো চাল করেনি। বাড়ির জামাই তাও হাত পুড়িয়ে ভাত রেখেছে, আর তোমার ভাসুর মুখে রক্ত তুলে রোজগার করেছে, আর উনি লাট সাহেবের মতো পায়ের পর পা তুলে বসে বসে অন্ন ধ্বংস করছে। কি না লেখাপড়া করছে, দেখবো কোন বিজ্ঞান হয়ে সাহেব সুবেদারের চাকরি পায়। অকর্মণ্য পুরের বাচ্চা সারাদিন নাকি কবিতার বই মুখে তুলে বসে থাকে। অপদার্থ একটা। থাক আপা। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।